অর্থনীতির সঠিক উন্নয়নের জন্য টাকা ছাপানোর প্রয়োজন নেই বলেছেন গভর্নরের বক্তব্য। ফোনে সতর্কবার্তা পাঠাচ্ছে মানুষ, ইসরায়েল কি লেবাননের টেলিকম সিস্টেমের দখল নিয়েছে? চকরিয়ায় অভিযান চলাকালে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তার মৃত্যু। সাবেক আইজিপির 4 দিনের রিমান্ড, হত্যা মামলায় আনিসুল ও সালমানসহ 4 জন গ্রেপ্তার। বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পানি চুক্তি স্বাক্ষরের প্রতিবন্ধকতা কি? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আর্থিক খাতের সমস্যা সমাধানে টাকা না ছাপিয়ে ও রিজার্ভ থেকে ডলার বিক্রি না করার চেষ্টা চলছে। সফল হলে মূল্যস্ফীতি কমবে এবং মানুষের কষ্ট ও ক্ষোভ কমে যাবে। তিনি প্রথম আলো আয়োজিত ব্যাংক খাতকে কোথায় দেখতে চাই শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব মন্তব্য করেন। গভর্নর জানান, ব্যাংক খাতের সংস্কারের জন্য 3টি টাস্কফোর্স গঠন করা হয়েছে, এর মধ্যে একটি ইতোমধ্যে গঠন করা হয়েছে। 10 থেকে 11টি দুর্বল ব্যাংক নিয়মিত তদারকির আওতায় আনা হয়েছে এবং এসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকে দৈনিক 20টি বিষয়ে রিপোর্ট করছে। তিনি উল্লেখ করেন, এসব পদক্ষেপের পর ব্যাংকগুলোতে আমানত 800 কোটি টাকা বেড়েছে। ডলারের বাজার স্থিতিশীল হচ্ছে এবং মূল্যস্ফীতি কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, মুদ্রানীতি আরও কঠোর করা হবে, যা সামগ্রিক অর্থনীতির উন্নয়নে সহায়ক হবে। ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার লেবাননের দক্ষিণাঞ্চল ও বৈরুতের কিছু অংশের বাসিন্দাদের সরে যেতে সতর্ক করেছে, যা দেশটিতে যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছে। এই সতর্কবার্তার মধ্যে দাবি করা হচ্ছে যে ইসরায়েল লেবাননের টেলিকম নেটওয়ার্ক হ্যাক করে নিয়ন্ত্রণে নিয়েছে। সতর্কবার্তার কিছু সময় পরই লেবাননে নির্বিচার বিমান হামলা চালায় ইসরায়েল, যাতে অন্তত 492 জন নিহত ও অনেক আহত হয়। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের সতর্কবার্তা পাঠানোর পদ্ধতি লেবাননে তাদের আধিপত্য ও নজরদারির সক্ষমতা নির্দেশ করছে। গতকাল লেবাননের বাসিন্দাদের কাছে আসা খুদে বার্তায় বলা হয়েছিল, যদি তারা হিজবুল্লাহর অস্ত্রশস্ত্র রয়েছে এমন স্থানে থাকেন, তবে সেখান থেকে দূরে থাকতে। তবে এই বার্তা পাঠাতে লেবাননের রেডিও হ্যাক করা হয়েছে। এদিকে বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের এই অনুপ্রবেশ ও নজরদারি প্রযুক্তিগতভাবে লেবাননের ওপর তাদের ক্ষমতার পরিচায়ক। তারা মনে করেন, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সক্ষম। কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম সারোয়ার নির্জন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত 3:30টার দিকে পূর্ব মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলাকালে ডাকাত দল হানা দেয় স্থানীয় এক মাছ ব্যবসায়ীর বাড়িতে। লেফটেন্যান্ট তানজিম একজন ডাকাতকে ধাওয়া করতে গিয়ে আক্রান্ত হন এবং অতর্কিতে তার মাথায় ও গলায় ছুরিকাঘাত করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় যৌথবাহিনী 3 ডাকাতকে আটক করেছে এবং একটি বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতদের ধরার জন্য সাঁড়াশি অভিযান শুরু করার নির্দেশ দিয়েছেন। রাজধানীর শাহবাগ থানায় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন। এদিকে তেজগাঁও থানায় করা একটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদস্য সাদেক খান এবং সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শাহবাগ থানায় ইসমামুল হক হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সকাল 7:30টার পর আদালতে হাজির করা হয়। তিনি 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন, কিন্তু আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। ইসমামুল হক 5 আগস্ট রাজধানীর চানখারপুলে গুলিবিদ্ধ হয়ে মারা যান, যার পর 25 আগস্ট হত্যা মামলা দায়ের হয়। অন্যান্য আসামিদেরও পৃথক মামলা এবং রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে।
ভারত ও বাংলাদেশের অভিন্ন নদীগুলোর পানি বণ্টন নিয়ে আলোচনা চলাকালীন আন্তর্জাতিক পানি আইন বা কনভেনশনের বিষয়টি বারবার উঠে আসে। তবে বাংলাদেশ এ বিষয়ে কোনো কনভেনশনে স্বাক্ষর করেনি। সাম্প্রতিক বন্যার কারণে বাংলাদেশ ভারত পানি বণ্টন সমস্যাটি আবারও আলোচনায় এসেছে। বিশেষজ্ঞরা দাবি করছেন, দুই দেশের মধ্যে পানি বণ্টন অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে। বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদীর মধ্যে বেশিরভাগের উজানে ভারত বাঁধ নির্মাণ করেছে, যার ফলে বাংলাদেশের পানির অভাব দেখা দিয়েছে। গঙ্গা ও তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে নানা চুক্তি ও সমঝোতা স্মারক হলেও কার্যকর কোনো সমাধান আসেনি। জাতিসংঘের ১৯৯৭ সালের কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য ও যুক্তিসঙ্গত ব্যবহার, অন্য দেশের ক্ষতি না করা এবং আঞ্চলিক সহযোগিতার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশকে আন্তর্জাতিক পানি কনভেনশনে স্বাক্ষর করা উচিত, যাতে দ্বিপক্ষীয় আলোচনা ও বিতর্কের সময় ন্যায্যতার ভিত্তিতে পানি চাওয়ার ক্ষেত্রে সহযোগিতা পাওয়া যায়।